বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। রাজ্য রাজনীতির ময়দান এখন থেকেই উত্তপ্ত। আর এই আবহে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সামনে এসেই চলেছে ভোটার কার্ডে কারচুপি। অর্থাৎ যে কার্ড দেখিয়ে নাগরিকরা ভোট দেন সেখানেই গলদ। কিন্তু কারচুপি হচ্ছে কিভাবে, কারা করছে, কেন করছে, এই প্রশ্নগুলো বারবার উঠছে। কোথাও একই এপিক নম্বরে একাধিক ভোটার কার্ড, কোথাও আবার তালিকায় নাম থাকলেও বাস্তবে সেই ভোটারকে খুঁজে পাওয়া যায়নি। গত কয়েক মাস ধরেই ভোটার তালিকায় গুচ্ছ গুচ্ছ অনিয়মের অভিযোগ সামনে আসতে শুরু করেছে। এই আবহেই সম্প্রতি ভোটার লিস্টে অনিয়মের অভিযোগে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের সহকারী সিস্টেম ম্যানেজার অরুণ গড়াইকে সাসপেন্ড করে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। কমিশন সূত্রের খবর, কাকদ্বীপের জয়েন্ট বিডিও অর্থাৎ সহকারী নির্বাচনী আধিকারিক স্বপন কুমার হালদারের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে থাকা লগইন আইডি ব্যবহার করে অবৈধভাবে প্রায় ৩৫০ ভুয়ো ভোটারের নাম তুলেছেন অভিযুক্ত অরুণ গড়াই। অভিযোগ, এই কাজ করতে গিয়ে জয়েন্ট বিডিওর ফোন নম্বর বদলে দিয়ে নিজের ফোন নম্বর ব্যবহার করেছেন তিনি। এই ঘটনায় রিপোর্ট চেয়েছে জাতীয় নির্বাচন কমিশনও। সারা বছর ভোটার তালিকা সংশোধনের কাজ করেন ব্লক, জেলা এবং মহকুমা প্রশাসনের আধিকারিকরা। এই প্রেক্ষিতে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ নিয়ে তোলপাড়ের আবহে সহকারী সিস্টেম ম্যানেজারের গ্রেপ্তারিকে হাতিয়ার করে সরব হয়েছেন বিরোধী দলনেতা অরুণ গড়াই। এই ভোটার তালিকায় হিন্দু বাদ দেওয়ার যে চক্রান্ত, তার হিমশৈলের চূড়া মাত্র। এই জন্যই তো ভাইপো 7 লাখ ভোটে 2 নম্বরই করে যেতে। কেন্দ্রের নির্বাচন কমিশনকে তো তৃণমূল কংগ্রেস এটা বারবার বলেছে, যেটা হচ্ছে কি ভোটার তালিকায় কারচুপি হচ্ছে। অন্য রাজ্যের ভোটার নাম্বার তাদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে আমাদের রাজ্যের ভোটার তালিকায়। এটা অন্য রাজ্যের ক্ষেত্রেও দেখা গিয়েছে। অরুণ গড়াই নামখানা ব্লকের ইন্সপেক্টর কোঅপারেটিভ সোসাইটি সুদীপ্ত বিশ্বাস ও নামখানার নির্বাচনী ক্লার্ক অভিজিৎ পাত্রর বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর করেছেন কাকদ্বীপের মহকুমা শাসক। ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস থেকে প্রায় প্রতিদিনই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে তথ্য পাঠানো হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে কারোর কাছে বাংলাদেশের পাসপোর্ট, অথচ ভোটার কার্ড পশ্চিমবঙ্গের ঠিকানায়। কেউ হয়তো বাংলাদেশের নাগরিক, অথচ আধার কার্ড অনুযায়ী সে এ রাজ্যের বাসিন্দা। সূত্রের খবর, মূলত দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া এই 3 জেলা থেকেই সবচেয়ে বেশি অভিযোগ এসেছে। দেখা যাচ্ছে অনুসন্ধানের জন্য ডেকে পাঠালেও বেশিরভাগ ব্যক্তিরই কোনো হদিশ মিলছে না। প্রসঙ্গত কদিন আগে নদিয়ার শুধুমাত্র কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা থেকেই বাদ পড়েছে প্রায় ৬,০০০ নাম, যার মধ্যে প্রায় ৩৫০০ জনই মৃত। 2 জায়গায় নাম ছিল 16 জনের। 2394 জন ওই ঠিকানাতেই আর থাকেন না। এটা অনেক দিন থেকে চলছে এবং বিগত 12-14 বছর ধরে এটা ব্যাপক হারে হয়েছে। এখানকার কিছু গ্রাম পঞ্চায়েত প্রধান, তাদের সদস্য, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, মিউনিসিপ্যালিটির সদস্য যারা আছে, তাদের সহযোগিতায়, শাসক দলে কিছু লোকের সহযোগিতার সাহায্যে এরা কার্ড পাল্টিয়ে নিয়েছে, রাতারাতি পরিবর্তন করে নিয়েছে। 2023-এর পর অনলাইনে ইউজার নেম ও পাসওয়ার্ড ব্যবহার করে যত কাজ হয়েছে তার সবিস্তারে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। কেন শুধু উত্তরপ্রদেশ, হরিয়ানা কিংবা গুজরাট, সমস্ত শ্রেণীর, কেন তৃণমূল, ভাষা, রাজ্য, ধর্ম, ভিন রাষ্ট্র থেকে চলে আসা এই নির্বিশেষে সমস্ত ভুতুড়ে ভোটার নিয়ে তৃণমূল আপত্তি করছে না? অর্ণবের সময় শুরু এখন। ধন্যবাদ সুমনদা। 2003 সালে চন্দ্রবিন্দু একটা অ্যালবাম ছিল, অ্যালবামটার নাম হচ্ছে জুজু। একদম, তাতে একটা বিখ্যাত গান ছিল, খুব জনপ্রিয় হয়েছিল, আমাদের বুথে ভোট দেবে ভূতে, সত্যি সত্যি 3 সত্যি বদলে দেব সংবিধান। তো এই যে দিল্লি নির্বাচনের ঠিক পরপরই রাহুল গান্ধী এবং সঞ্জয় রাউত যখন প্রথম সাংবাদিক সম্মেলন করে বললেন যে এরকম মহারাষ্ট্র এবং দিল্লি এই দুটো জায়গাতেই, একটা জায়গায় খুব অল্প সময়ের মধ্যে প্রায় 44 লক্ষ, আর একটা জায়গায় হচ্ছে খুবই অল্প সময়ের মধ্যে 4 লক্ষ, এরকম করে ভোটার লিস্টকে বাড়িয়ে দেওয়া হয়েছে এবং সেই সংখ্যাটাই হচ্ছে সেই ভুতুরে সংখ্যা, যে সংখ্যাটা ঢুকে পড়েছে এবং এক সম্পূর্ণ কৌশলে ঢুকে পড়েছে। তো সেইখান থেকে তার পরবর্তীকালে 12 তারিখে 12 ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়, 13 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এরাও এই একই কথা বললেন। এবং তারপর আমরা দেখলাম যখন এটা তীব্র একটা প্রতিবাদ হলো, তখন কিন্তু 2রা মার্চ ইলেকশন কমিশন একটা প্রেস নোট বার করলো। তাতে তারা কিন্তু স্বীকার করে নিল যে হ্যাঁ এরকম হয়েছে, কিন্তু এরকম হওয়াটা উচিত নয়, এরকম থাকা উচিত নয়। একটা এপিক নাম্বারে একটাই ভোটার থাকতে পারে, অন্য কোনো ভোটার থাকতে পারে না।
এক্ষেত্রে তারপর তরজা তো চলছে, চাপানুতর চলছে। আমরা আজকে দেখলাম যে 10 সদস্যের একটা প্রতিনিধি দল তৃণমূলের, তারা গিয়েছিল ইলেকশন কমিশনের কাছে। ইলেকশন কমিশন কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট করে সংখ্যা বলতে পারেনি যে পশ্চিমবাংলায় কত এরকম ভোটার রয়েছে। অথচ আমরা দেখতে পাচ্ছি জেলায় জেলায় প্রত্যেকটি জায়গায় শাসক দল তৃণমূল কংগ্রেস তারা কিন্তু রাস্তায় নেমে পড়েছে এবং তারা একেবারে ভোটার লিস্ট ধরে ধরে খুঁজে বার করবার চেষ্টা করছে এখানে কোথায় কোথায় কী ধরনের এই ধরনের ভুল ত্রুটিগুলো রয়েছে। তাতে দেখা যাচ্ছে যে বাঁকুড়ার 2 ব্লক নাম্বার 2 সেখানকার অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসের, তার নাম হচ্ছে আলোক কুমার কুন্ডু, তার নাম হচ্ছে ভোটার লিস্ট থেকে গায়েব। তার মানেটা হচ্ছে এই যে বারবার করে আপনি একটু আগে বললেন সুমনদা যে অঞ্চল ধরে ধরে দেখানো হচ্ছে, তৃণমূল কংগ্রেস যে দেখাচ্ছে এরকম যে অন্যান্য রাজ্য থেকে এসে এখানে ভোটার লিস্টে বসে রয়েছে। এই যে আলফা কিন্তু আমি একটা দীর্ঘ তালিকা দেখাবো যে তৃণমূল কংগ্রেসের নেতারা তার বাড়ির তালিকাটাই ঠিক করেননি, তারা অন্যের বাড়ি গিয়ে কি ভুতুরে ভোটার করবে সেটাও দেখেছি সুমনদা, সেটাও দেখেছি। এবং এই যে মৃত ভোটার সেখানে নামটা রয়ে গিয়েছে, এটা প্রাথমিক দায়িত্ব তো সেই যে পরিবারের লোকটি মারা গেছে সে জানাবে এবং তারপর সেটা গিয়ে নির্বাচন কমিশনের কাছে গিয়ে পৌঁছবে, তারপর ভেরিফাই করার দায়িত্ব হচ্ছে রাজ্য প্রশাসনের। দেখাবো ডিটেইলসে দেখাবো। ক্ষেত্রে এটা হয় না, কিন্তু আমি বলছি যে আলফা নিউমেরিক যে নাম্বার, সেই নাম্বারে 3টে অক্ষর আর 7টা ডিজিট থাকে এবং এইটা কিন্তু কখনোই একটার সঙ্গে একটা আইডেন্টিক্যাল হওয়া সম্ভব নয়। আমাদের এখানে কিন্তু বারবার করে দলের বিভিন্ন স্তরের যারা নেতৃত্ব এবং তারা বিভিন্ন সময় প্রেসমিট করে দেখিয়েছেন, পরিষ্কার করে দেখিয়েছেন যে এই একই নাম্বারে দেখতে পাচ্ছি ছবি পর্যন্ত মানে এক, অথচ হরিয়ানার ভোটার, গুজরাটের ভোটার, উত্তরপ্রদেশের ভোটার, বিহারের ভোটার, ঝাড়খণ্ডের ভোটার তারা এখানে রয়েছে। ভোটার তালিকা হোক একেবারে বিশুদ্ধ, হ্যাঁ, যেখানে ভূত জিন কারোর থাকবে না, ভালো ওঝা ডেকে ভালো করে ঝেড়ে টেরে পুরো সাফ করা হোক, এটা আমরা চাই। কিন্তু দেখুন গত কয়েকদিন ধরে একটা ন্যারেটিভ চলছে, যেটা হচ্ছে যে মমতা ব্যানার্জি 3টে এপিক নাম্বার দেখিয়েছিলেন। আমি সেদিন ছিলাম, 3টে এপিক নাম্বার দেখিয়েছিলেন, একটি স্পেসিফিক নাম আমার মনে আছে, সবগুলো একই রকম। স্পেসিফিকটা কি, যে এই রাজ্যের শহীদুল মুর্শিদাবাদের ভোটার, তার এপিক নাম্বারের সঙ্গে হরিয়ানার সোনিয়া দেবীর এপিক নাম্বার সেম, কিন্তু তাদের সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, অ্যাড্রেস সব আলাদা। হরিয়ানার ঠিকানা নিয়ে, হরিয়ানার নাম নিয়ে এখানকার ভোটার লিস্টে নিশ্চয়ই নাম ভোট দেওয়া যায় না। অর্ণবদা হাত তুলে রাখবে না, তাড়াতাড়ি টেনিস এলবো হবে। আমার যেটা বলার বক্তব্য হচ্ছে, আমি আপনাদেরকে বলছি, দেখুন একজন এমএলএকে দেখলাম হঠাৎ কদিন আগে বললেন যে মেরে হাড়গোড় ভেঙে দেবে হরিয়ানা থেকে ভোটার নিয়ে আসলে পরে। তারপরে কি দেখা গেল যে ভুতুরে ভোট, তার বাবা 2 বছর আগে মারা গেছেন, বর্তমানে তিনিও ভোটার। তো এই যে ভূতের ছানা যিনি এমএলএ আজকে, তিনি বলছেন যে ভূতেদের যারা হরিয়ানা থেকে ভোটার আসবে মেরে বার করে দেওয়া হবে। আমি চাই বার করে দিন, কিন্তু বার করে দেওয়ার আগে জবাব দিয়ে যান যে লাভলি খাতুনকে আপনারা এখনো, আপনি যেটা বললেন কান ধরে দেশের বাইরে কেন পাঠানো হয়নি? বাকিদের তো হরিয়ানায় পাঠাবেন, গুজরাটে পাঠাবেন, লাভলি খাতুন তাকে তো কান ধরে দেশের বাইরে বাংলাদেশ বর্ডারে ছেড়ে দিয়ে আসা উচিত ছিল। এরকম আরো অনেকগুলো অভিযোগ এসছে। অর্ণবদা খুব ভালো বলেছেন যে আমাদের বুথে ভোট দেবে বুথে, আর আমি সেটাকে একটু লাইনটা যোগ করে দিই, আর দ্বিজেন বাবু বেরোবেন ভোট দিয়ে হাতে কালি মেখে। আমাদের বুথে ভোট দেবে বুথে, দ্বিজেন বাবু বেরোবেন ভোট দিয়ে কালি মাখা হাতে। এই হচ্ছে অবস্থা। দ্বিজেন মুখোপাধ্যায়রা কাদের ভোট দিয়ে গেছেন? আমাদের ভোট দিয়েছেন। ওই নির্বাচনগুলোয় কি কি হয়েছিল সেটা আপনারা সবাই জানেন। আমি যেটা বলতে চাই যে আমরা একটা স্পেসিফিক নাম্বার দিয়েছি, যে আমরা 13,03,065 জনের আমরা একটা লিস্ট দিয়েছি যাদেরকে আমরা ভুয়ো ভোটার হিসেবে চিহ্নিত করেছি। সেই রকম একটাও স্পেসিফিক নাম এরা বলতে পারছেন না। আর আমি আবার বলছি, ঠিক এই যে অবাঙালি ভোটার করছে না, এটা কিন্তু ওদের কপালে দুর্ভোগ আছে। কারণ এরপর কেঁচো খুঁড়তে গিয়ে যখন কেউটে বেরোবে, যখন দেখবে গার্ডেন রিচের ভোটার কত বেড়েছে, যখন দেখবে তপসিয়ার ভোটার কত বেড়েছে, রাজাবাজারের ভোটার কত বেড়েছে, এবং ঘটনাচক্রে সবাই অবাঙালি। আপনার টার্গেট হরিয়ানা, কিন্তু এরা বিহার ইউপি থেকে যে অবাঙালি মুসলিমরা ভোট দিতে এসছেন, তারা যদি আপনাদের দলের সম্পদ হয়, অর্ণবদের বাবুদের দলের সম্পদ হয়, তাহলে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই রাজ্য ভিন রাজ্য সেটাও তো এক ধরনের। এই অসঙ্গতিগুলো তুলে ধরলে তবেই তো ভোটার তালিকাটা ক্লিন হবে। হয়তো মনে আছে বিহার নির্বাচনের সময় সুশীল মোদী বলেছিলেন যে আমাদের জেতালে কি হবে, আমাদের এখান থেকে 50 লক্ষ চাকরি হচ্ছে পশ্চিমবাংলায় গিয়ে পাবেন। এই কথাটা বলেছিলেন এই আমাদের এখানে 21-এর ভোটের আগে। তখন তার একটি আগের বছর ওখানে ভোট হয়ে গিয়েছে।
এটা একটা প্যাটার্ন। এই প্যাটার্নটার মধ্যে দিয়ে আমি বলছি যে ভারতবর্ষে পরিযায়ী শ্রমিক সবচেয়ে বেশি কোথায়, কোন দুটো রাজ্যে? একটা হচ্ছে উত্তরপ্রদেশ, তারপর হচ্ছে মধ্যপ্রদেশ। যে কটা রাজ্য হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে পরিযায়ী শ্রমিক, সবগুলো বিজেপি শাসিত। আমি বলছি যে আবার মুদ্রার উল্টোটা দেখো অর্ণব, এই রাজ্য থেকে কতজন কর্মসংস্থানের জন্য অন্য রাজ্যে যায়? নিশ্চিত যায়, নিশ্চিত যায়। কতজন? 25 লাখ বাঙালি ছেলে মেয়ে কাজ করে। সেই সংখ্যাটা যদি তালিকাটা এখন ঘুরছে, এখন সেই তালিকাটা পাওয়া যাচ্ছে। পরিযায়ী শ্রমিক দিলে তো প্রচুর ঘুরছে, সেখানে কিন্তু পশ্চিমবাংলার স্থান একেবারে কালকেই দেখছিলাম বোধহয় মুম্বাইতে আনফরচুনেটলি 3 না 4 জন মারা গেছেন আমাদের এই রাজ্যের বাসিন্দা। চন্দ্রবিন্দুর কথা এত হচ্ছে, চন্দ্রবিন্দুর গানে আছে যে আমাদের ছাদে কেউ বসে বসে কাঁদে। আসলে এই বিতর্কের মধ্যে কাঁদছে হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচনের পদ্ধতি। দ্বিজেন বাবুর কথা বললেন, এখানে একজন রাজনৈতিক দলের প্রতিনিধি, উনি বোধহয় সন্ধ্যা মুখোপাধ্যায়ের কথা ভুলে গেছেন। আবার সুমনদা 2006 সালে আমার পিতৃদেব গত হয়েছিলেন। আজীবন কংগ্রেসি পরিবার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন ইলেকশন কমিশনের ব্যর্থতাকে সুন্দরভাবে সঙ্গত দিয়ে আমার প্রয়াত পিতৃদেবের ভোটটা এখন শাসক দলের ফোল্ডে নিয়েছেন। অবাক লাগে, বহুবার মেল করেছি, ডেথ সার্টিফিকেট পাঠিয়েছি, সব কিছু করেছি। যে সেই জন্য এও তো একটা রাজনৈতিক জয়, জীবিত অবস্থায় যা পারেননি মৃত্যুর পর তারা করেছে। এইটাই হচ্ছে কথা। ভুয়ো ভোট, ছদ্ম ভোট যা চলছে সারা ভারতবর্ষ জুড়ে। রাহুল গান্ধী, আজকে খুব অবাক লাগলো আমার, লোকসভার মাননীয় স্পিকার হচ্ছে কাস্টোডিয়ান অফ ডেমোক্রেসি ইনসাইড দ্য হাউস, আর দ্য হাউস বিলংস টু দ্য অপোজিশন। এটা একটা বহু প্রচলিত একটা কনভেনশন এবং একটা কথা। রাহুল গান্ধী যখন বলতে উঠলেন, মাননীয় স্পিকার বলছে ভোটার লিস্ট দিয়ে কি সরকার তৈরি হয়? সত্যিই সরকার তৈরি হয় না, কিন্তু বলতে দিতে হবে একটাই কথা। কি করে দিল্লি নির্বাচনের পরে ভোটের ফলাফলের পরে সেফোলজিস্টরা বলছে এক একটা বিধানসভা কেন্দ্রের ডেমোগ্রাফি বদলে গেছে। কেন, কিভাবে হলো সেটা? না, কিন্তু তেলেঙ্গানা ভোটের ভুয়ো ভোটার নেই, বলুন তেলেঙ্গানায়। আমি আসছি, রেড্ডি সাহেব তো বলেন সুমনদা সব প্রশ্নের উত্তর দেবো। মানে আমি বলছি জিতলে ভুয়ো ভোটারের সমস্যা নেই, হারলে ভুয়ো ভোটার। জেতা হারার তো কথা নয় এখানে, যে আমরা আপনারা হারিয়ে দিন না, আসল মানুষেরা ভোট দিক, আসল ভোটাররা ভোট দিক। ভুতুড়ে ভোটারের জন্য কে দায়ী তা নিয়ে যখন চাপানোতর চলছে, তখন বুধবারের প্রশাসনিক বৈঠক থেকে ভোটার লিস্ট নিয়ে সতর্ক করেন মুখ্যমন্ত্রী। ভোটার লিস্টে যারা কাজ করছেন তাদের আমি ডিএমএসপিদের বলবো, ডিএমদের স্পেশালি, তারা যেন বসে যেন কাজটা করে। এক জায়গায় একজনের নামের জায়গায় 3টে নাম করে তোলা হয়েছে, ফলে যে একজন অরিজিনাল লোক তিনিও কিন্তু ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন। এটা যারা করছেন তাদের আইডেন্টিফাই করুন, এটা আপনাদের নজর দিতে হবে। এখন সব এজেন্সির যুগ হয়েছে। পাল্টা বিরোধীদের বক্তব্য, ভোটার তালিকায় ভুয়ো ভোটারের অভিযোগ তো তারা দীর্ঘদিন ধরে করে আসছে, এতদিন বাদে মুখ্যমন্ত্রীর কেন তা মনে হলো? আমরা তো লোকসভা নির্বাচনের আগে 16 লক্ষ ডবল এন্ট্রি নাম দিয়েছি। শস্যের মধ্যে ভূত তো আছেই, ওটাই তো তৃণমূল। আমরা তো বারবারই বলছি, এই যে ভোটার লিস্ট জালিয়াতি, আধার কার্ড জালিয়াতি, এর সমস্তর মধ্যে ভূত হচ্ছে তৃণমূল। ভুয়ো ভোটার নিয়ে বিতর্কের এই আবহেই সামনে এসেছে আরেক চাঞ্চল্যকর ঘটনা। বাংলাদেশের পাসপোর্ট অথচ পশ্চিমবঙ্গের ভোটার, এরকম 50 জনের নাম মিলেছে বলে রিপোর্ট জমা পড়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। আর এই তথ্য পাঠানো হয়েছে খোদ ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস থেকে। সূত্রের খবর, এই নথিতে দেখা যাচ্ছে কারোর কাছে বাংলাদেশের পাসপোর্ট, অথচ ভোটার কার্ড পশ্চিমবঙ্গের ঠিকানায়। কেউ হয়তো বাংলাদেশের নাগরিক, অথচ আধার কার্ডের ঠিকানা এই রাজ্যের। সূত্রের খবর, মূলত দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, এই 3 জেলা থেকেই সবচেয়ে বেশি অভিযোগ এসেছে। আশ্চর্যের বিষয় হলো, অনুসন্ধানের জন্য ডেকে পাঠালেও বেশিরভাগ ব্যক্তিরই কোনো হদিশ মিলছে না। এ যেন যথার্থই ভুতুড়ে ভোটার। ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরওদের এ নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। কিন্তু এই ভূতেদের ভোটার তালিকায় ঢুকিয়েছিল কারা? এরা ভোটার তালিকায় ঢুকলে কাদের লাভ? এরকম দেখবেন কত জিনিস যারা বাংলাদেশ থেকে এসে ভোট দিয়ে আবার বাংলাদেশে ফেরত চলে যাচ্ছে, এবং তারা এক একজন প্রায় 3-4টে জায়গায় ভোটার হয়ে আছে, এবং বিভিন্নভাবে ভোটের বিভিন্ন ফেস অনুযায়ী তারা এদিক থেকে এদিক শুধু ভোটের জন্য আসে, আবার তারা ফিরে যায়। এবং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এই পশ্চিমবাংলায় মানে দুর্নীতির একটা কারখানা তৈরি হয়েছে, এবং বাইরের লোকগুলোকে, যারা পশ্চিমবাংলায় ইল্লিগালভাবে বসবাস করছে, তাদেরকে
ভোটার হিসাবে ইউজ করা হচ্ছে। হাইলি টেকনিক্যাল বিষয়, কোনো চক্রীয় সক্রিয় থাকে, এইগুলো মূলত বিএসএফ তাদের বা সীমান্তে যারা পাহারার দায়িত্বে রয়েছেন মূলত তাদের সতর্কতার প্রয়োজন। সেই ফাঁক দিয়ে যদি কেউ গলে যায় তাহলেই এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারে। ফলে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে সীমান্ত সুরক্ষাটাকে নিবিড় করা। এটা তারপরে একে ওকে দোষ দিয়ে কোনো লাভ নেই। আব্দুল হাই গ্রেফতার হলেন 2023 সালের অক্টোবর মাসে পুলিশের পদ থেকে অবসর নেন আব্দুল হাই। আমি বলছি 23-এর 31শে অক্টোবর তিনি অবসর নিয়েছেন, তারপরেও তো আবেদন জমা পড়েছে। অর্থাৎ শুধু একজন আব্দুল হাই না, অনেক আব্দুল হাই থাকার সম্ভাবনা। সেটা যেটা তুমি দেখাচ্ছ সুমন, সেটা হচ্ছে অ্যাজ ফার অ্যাজ কলকাতা, একদম শুধু কলকাতা, আমি জাস্ট বলতে যাচ্ছি, মানে হুইচ ইজ 5% অফ দ্য টোটাল এরিয়া অফ ভেরি ট্রু। এক, 2 নম্বর হচ্ছে আব্দুল হাই যেটা করেছে, হি ইজ দ্য ব্ল্যাক শিপ অফ দ্য ডিপার্টমেন্ট, এবং তার সঙ্গে আরও কিছু লোক যুক্ত আছে, আমি মেনে নিলাম। কিন্তু তুমি বলো, বর্ধমান পূর্ব থেকে অ্যারেস্ট হয়েছে বা কেস হয়েছে, মামলা হয়েছে, খানাকুল থেকে সে অ্যারেস্ট হলো। তুমি বলো তো, নদিয়া, প্রত্যন্ত নদিয়াতে হচ্ছে, হুগলিতে হচ্ছে, বর্ডারিং ডিস্ট্রিক্টগুলোতে হচ্ছে। তুমি বলো তো, সরকারের যদি সদর্থক ভূমিকা যদি না থাকে, যদি থাকতো, তাহলে তো তোমার একটা সিট গঠন হতো। এটা কোন সরকার? রাহুল জিজ্ঞেস করছে কোন সরকার? কোন সরকার? তুমি যে সরকার, যে দেশের রাজ্যে বসে আছো। ও আচ্ছা, পাসপোর্টটা আমাদের। আচ্ছা, না পাসপোর্টটা না, আমার কথা হচ্ছে যে তুমি বার্থ সার্টিফিকেট তোমার পঞ্চায়েত থেকে দিচ্ছে, না হলে সেই লোকাল হসপিটাল থেকে দিচ্ছে বা ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে দিচ্ছে। তোমার কদম্বগাছি, সেখানে ওয়েবসাইট ওখানে নকল করে ওখান থেকে দেওয়া হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ এডুকেশন তারা লিগে আছে, তারা এর সঙ্গে জড়িত আছে, পঞ্চায়েতের লোক এর সঙ্গে জড়িত আছে। টোটাল যদি ইনভেস্ট, তুমি দেখো 1-2 points are only to be verified as per MEA, যেটা পুলিশের করণীয়। পুলিশ করেছে, অন্যায় করেছে, পাসপোর্ট, তার ফলে নকল পাসপোর্ট 250টা হয়েছে। এবার যদি কলকাতা শহরে যদি 250টা নকল পাসপোর্ট হয়, তুমি ইমাজিন করো তাহলে হোল অফ ওয়েস্ট বেঙ্গলে কত হয়েছে। এবং রিজিওনাল কোনো আকাশ থেকে এসে সুমোটো তদন্ত শুরু হয়নি। রিজিওনাল পাসপোর্ট অফিস অভিযোগ করেছে, অফিশিয়ালি এফআইআর করেছে। তারপর যদি এটা না হতো রাহুল, তুমি জোর গলায় বলতে পারতো যে আমরাই তো বের করেছি, সেটা বলা যাচ্ছে না প্রত্যেকটা কেসে। একটু বলি, শুনুন, আপনি বললেন তো অবসর পুলিশ হবে না। সলিলদা নিজে জানেন খুব ভালো করে, পুলিশে ছিলেন, উনি একদম বলতেই পারেন। কিন্তু যে পুলিশের কথা বলছে সেই পুলিশ এখান থেকে 270 জাল পাসপোর্ট ধরেছে, এইখান থেকে রাজ্য পুলিশে ধরেছে। দ্বিতীয়ত, গত বছর পাসপোর্ট অফিস থেকে আরপিও অফিসারদের সিবিআই অ্যারেস্ট করছে 4 জন কলকাতা পুলিশ পাসপোর্ট অফিস থেকে। সুতরাং পাসপোর্ট অফিস ধোয়া তুলসী পাতা, একদম কেউ সে দাবিও করছে না। ঠিকানা তুমি যেটা বললে, কিন্তু এই জন্যই তো এই দুধ আর জলকে আলাদা করার জন্যই তো ফিজিক্যাল ভেরিফিকেশন, পুলিশ ভেরিফিকেশন। এটা কাদের? আমাদের পোস্ট অফিস পাসপোর্ট আমাদের। মানে আমি বলছি সিকিউরিটি কন্ট্রোলের আন্ডারে একজন আব্দুল হাই কাজ করেছে, কিন্তু বাকিরা তো অসংখ্য। আমি রাহুলের সাথে কিছুটা একমত, কেউ ধোয়া তুলসী পাতা নয়। কিন্তু পশ্চিমবঙ্গে একটা অদ্ভুত রীতি দেখা যাচ্ছে যে বরাবর পাঁঠা বলির জায়গায় কুমড়ো বলি দেওয়া হয় এখানে। কেন বলো তো? এই কয়েকদিন আগে শিয়ালদা আলিপুর কোর্ট জিজ্ঞেস করলো, আচ্ছা যারা ভেরিফিকেশনটা করলো তারা কোথায়? ন্যাশনাল সিকিউরিটির দাম 500 থেকে 5000, সে জল মিষ্টি খাওয়ার দামে বিক্রি হচ্ছে। দেখো একটা অদ্ভুত জিনিস, রাজীব কুমার অত্যন্ত ধুরন্ধর একজন পুলিশ অফিসার, নো ডাউট, শার্প একজন মানুষ। তিনি একটা প্রেস কনফারেন্স করলেন। প্রথম দেখলাম একটা পুলিশ অফিসারকে প্রেস কনফারেন্স ইনডাইরেক্টলি পলিটিক্যাল স্টেটমেন্ট নিতে হচ্ছে। তিনি বললেন কি, যে আমাদের এটা 2018 নোটিফিকেশন অনুযায়ী আমাদের দায়িত্ব নয়। নোটিফিকেশনে পরিষ্কার লেখা ছিল ন্যাশনালিটি সিটিজেনশিপ দেখার দায়িত্ব পুলিশের। পুলিশ দেখবে না, যেমন বললো পুলিশ দেখবে না, পাসপোর্ট সেকেন্ড পোস্ট অফিসে যে লোকটা পুলিশ যাকে বললো না এই অ্যাকিউজ, তার বেলটা পেয়ে গেল, কারণ কোনো ডকুমেন্ট দিতে পারলো না। কারণ হচ্ছে 8 সার্টিফিকেট। সুমন, একটা মজার জিনিস আছে আমাদের রাজ্যের, আমার মনে হয় ইমিডিয়েটলি চেক করা উচিত লাস্ট 5 বছর বা লাস্ট 10 বছরে 8 সার্টিফিকেট কতগুলো ইস্যু হয়েছে বিভিন্ন স্কুল থেকে। এই 8 সার্টিফিকেটের অদ্ভুত খেলা চলে, বোর্ডে ইন্টারভেনশন লাগে না, 8 সার্টিফিকেট দেখা হয়ে যায়, ওখান থেকে চলে আসে না। কিন্তু কারা জড়িয়ে আছে, যারা আজকে পিনকোড পাল্টে আজকে 50,000-এর মধ্যে উল্টোনা করছে, তারা তো ক্রিমিনাল। আশ্রয়টা কোথা থেকে পেল? তারা তো জঙ্গি। আমি বলছি তারা
অনুপ্রবেশকারী অ্যাটলিস্ট। কিন্তু যে এই যে শরীরের মতো একবারে 1% চালিয়ে দেওয়া কি করবে? সব কলকাতা পুলিশ করেছে, পাড়ার মোড়ে টাকা তুলবে, ধোয়া তুলছে। আমি বলছি আমি সবার কাছে আসবো, কিন্তু একটা কথা আমি বলছি, সর্ষের মধ্যে ভূত। সব থেকে বেশি আশঙ্কার জায়গাটা সেইটা যে কিছু ক্রিমিনাল তাদের ক্রিমিনাল অ্যাক্টিভিটি করেছে এবং কিছু উচ্চপদস্থ পদাধিকারী চোখ বন্ধ করে সেটা করেছেন অথবা কাঞ্চন মূল্যে সেইটাকে হতে দিয়েছেন দিনের পর দিন। তার ভেতরে আমি কোনো দফতরকে একা দায়ী করছি না, আর কোনো দফতরকে ক্লিন চিট দেওয়া যাচ্ছে না, তার কারণ একেবারে হ্যান্ড ইন গ্লোভ না হলে এই জিনিস হতে পারে না। একটা সিরিয়াস লেভেলে তদন্ত করা উচিত, সিট গঠন করা উচিত, পুলিশের ভূমিকা থেকে শুরু করে পাসপোর্ট অফিসার থেকে শুরু করে পোস্ট অফিস পঞ্চায়েত মেম্বার। মানে আমার প্রশ্ন হচ্ছে যে একটা বড় ধরনের নেক্সাস না থাকলে এই ধরনের পাসপোর্ট ইস্যুর ইম্পর্টেন্ট বিষয়, কারণ এটা আমাদের ন্যাশনাল সিকিউরিটির সাথে যুক্ত। আপনি সত্যি দেশপ্রেমী কিনা আপনি পরিচয় দিন। দ্বিতীয় যেটা সেটা হলো সেন্ট্রাল, আমরা সহজেই বলছি রাজ্য পুলিশের কথা, অ্যাট দ্য সেম টাইম ভাবুন রড তো একটা বিরাট দায়িত্ব ন্যাশনাল ইন্টারন্যাশনাল স্তরে এবং ন্যাশনাল স্তরে সিকিউরিটি নিশ্চিত করা। আমার প্রশ্ন হচ্ছে যে কেন্দ্রীয় যে গোয়েন্দা সংস্থাগুলো, সেন্ট্রাল আইবি হতে পারে অথবা হতে পারে, তাদের ভূমিকা কোথায় ছিল? এতদিন পরে কেন ধরা পড়বে? আমি বলছি দেখুন, প্রেম আছে, কিন্তু এটা দেশপ্রেম না ভোট প্রেম, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। না, ভোট প্রেম নয়, এটা হচ্ছে টাকার প্রেম। ব্যাপারটা হচ্ছে যে ফেডারেল স্ট্রাকচার যে ফেল করে গেছে এটা প্রমাণিত। ব্যাপারটা হচ্ছে যে মানে বোথ সেন্ট্রাল অ্যান্ড স্টেট এজেন্সি ফেইড। দেখুন, পাসপোর্ট আমরা জানি এ নিয়ে দায়িত্ব রয়ে গেছে, দেখা যাচ্ছে স্টেটের দায়িত্ব রয়ে গেছে, পুলিশের ভেরিফিকেশন ইত্যাদি, আবার পোস্ট অফিসের দায়িত্ব সেন্ট্রালের। এই যে একসঙ্গে যে ফেডারেল কোঅপারেশন ইজ ফেইল, এই জায়গায় দাঁড়িয়ে অথবা ফেডারেল কোঅপারেশন এইখানে এসে থেমেছে কাঞ্চন মূল্যে, এই কাঞ্চন মূল্যে। এই জায়গায় দাঁড়িয়ে আমি সাজেস্ট করব, আমি জানি না মানে কেন্দ্রীয় লোকরা শুনছে কিনা, যে পুরোটাই মানে একেবারে 0 to শেষ পর্যন্ত পুরোটাই কেন্দ্রের, যদি পাসপোর্টের ব্যাপার হয় পুরোটাই কেন্দ্রের দায়িত্ব পারবে না তো। না আমি বলছি যেখানে যেখানে কেন্দ্রের রোল ছিল সেখানে তো তারাও ফেল করেছে। মানে আমি একে খারাপ বলে ওকে ভালো বলার জায়গায় নেই, সমানভাবে করাপশন করাপশন ব্যাপারটা চারিদিকে মোটিভেট করছে। আমরা বুঝি দিদি দেখি একটা সেন্ট্রাল এজেন্সি পুরো দায়িত্ব থাকে, আমরা তাকে দায়ী করতে পারবো মানে আমাদের রেসপন্সিবিলিটি কিন্তু পিন পয়েন্টেড হবে টুয়ার্ডস দ্য সিঙ্গেল। একটা ইন্টারেস্টিং কথা বলি, এক চাকরি জীবনে একটা সময় ছিল যখন আমি যদি সই করে দিতাম আমার যে পদ ছিল, তাহলে পুলিশ ভেরিফিকেশন হবে না, এটা লিস্টেড আছে। হ্যাঁ, তো এক একটা র্যাঙ্ক ওয়াইজ আছে, হাইকোর্টের জাজ, আর্মির এই র্যাঙ্ক, এরকম করে উনি জানবেন। তো আমি সারা 30 বছরে একজনেরও করিনি। লোকেরা আসতো বন্ধু বান্ধব, আমি বলতাম যাও গিয়ে পুলিশ দিয়ে করাও, কারণ ওটা ভয় ছিল এই লোকটা যদি ভিসা স্কিপ করে আমার চাকরি চলে যাবে। এবার এখানে অ্যাকাউন্টেবিলিটি কারণ নেই। এবার পাসপোর্টে আমার নাম আছে দেবাশিস দাস, পাসপোর্টে ভেরিফাইড বাই সেই ভদ্রলোকের নাম থাকা উচিত। সে সেন্টারের হোক, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হোক, নাম, সে পেনশন যাবে, তাকে কবর থেকে তুলে আনবে যদি আমি কোনো বদমাইশি করি। যেটা উনি বলছিলেন সেটার দিকে আরেকটা ছোট্ট জিনিস, নোটবন্দি করা যায়, হাজার হাজার লোকের নোটবন্দি করা যায় যদি, তো যেসব রোগ স্টেট যদি যেখানে পাসপোর্ট, মানে আমি বলছি আমার স্টেট রোগ না, আমার স্টেট ভালো, যেখানে পাসপোর্ট স্ক্যাম বেশি হচ্ছে সেখানে পাসপোর্ট বন্দিও করা যায় যদি সেন্ট্রাল গভর্নমেন্ট চায়। এমন কিছু অস্বাভাবিক নাম্বার না, 120 কোটি 140 কোটি দেশের 2000 টাকার নোট গায়েব হয়ে গেছিল। পাসপোর্ট খুব কম সংখ্যক লোকের, 50 লাখ পাসপোর্ট নেই ওয়েস্ট বেঙ্গলে। শুধু যে ভিনদেশের নাগরিকদের হাতে এই রাজ্যের ভোটার কার্ড পৌঁছে যাচ্ছে এমনটা তো নয়। উদ্বেগের বিষয় হলো ভিন রাজ্য থেকে গ্রেপ্তার হওয়া জঙ্গি কিংবা পাসপোর্ট জালিয়াতিতে গ্রেপ্তার হওয়া পাকিস্তানের নাগরিকের কাছ থেকেও মিলেছে এই রাজ্যের ভোটার কার্ড। গত বছরের শেষে কেরল থেকে গ্রেপ্তার হয় আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি সাদ রাজি। তদন্তে জানা যায় প্রায় বছর 10 ধরে এই রাজ্যের মুর্শিদাবাদে থাকতো সে, এমনকি ভোটার কার্ড অবধি বানিয়ে ফেলেছিল, তাও আবার একটা নয়, দুটো। নওদা ও হরিহরপাড়া মুর্শিদাবাদের এই দুটি বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকাতেই তার নাম ছিল। সেই ভোটার কার্ডের ভিত্তিতে পাসপোর্ট অবধি বানিয়ে ফেলেছিল সে। পাসপোর্ট জালিয়াতির মামলায় গ্রেপ্তার হয়েছিল আজাদ মল্লিক নামে পাকিস্তানের এক নাগরিক। তাকে নিয়ে তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। আদালতে দাঁড়িয়ে ইডি দাবি করে এ রাজ্যে আজাদের দুটি ভোটার কার্ড রয়েছে, একটি নৈহাটি আর একটি মধ্যমগ্রামের ঠিকানায়। 2024-এর 18 সেপ্টেম্বর কর্ণাটকের চিত্রদুর্গ থেকে 6 জন বাংলাদেশের নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় পশ্চিমবঙ্গের ঠিকানায় তৈরি জাল ভোটার কার্ড। ভোটার কার্ড হলো নাগরিকদের সচিত্র পরিচয়পত্র, জানিয়ে দেশের যে কোনো জায়গায় ঘোরা যায়। সেই পরিচয়পত্র জঙ্গিদের হাতে কিংবা সাম্প্রতিক আবহে
কোনো পাকিস্তানি নাগরিকদের হাতে সেই নথি পৌঁছে যাওয়া যে ভয়ঙ্কর, সে কথা এক বাক্যে স্বীকার করছেন সকলে। কিন্তু এরকমটা ঘটলো কি করে? পশ্চিমবঙ্গে জাল ভোটার কিংবা জাল আধার তৈরি করা কি এতই সহজ? কোথায় কারা এই চক্র চালাচ্ছে পুলিশ কি জানে না? বাংলা থেকেই এন্ট্রি হচ্ছে সব অবৈধ রোহিঙ্গা বাংলাদেশিদের এবং বিভিন্ন দেশ থেকে যারা আসছে, এবং তারা এখান থেকে ইল্লিগাল কাগজপত্র নিয়ে সারা দেশের মধ্যে ছড়িয়ে গিয়ে এবং সারা দেশের সন্ত্রাস তারাই ঘটাচ্ছে। এটা একটা বড় ইস্যু আমাদের কাছে। এটা যারা অপশক্তি, তারা যদি জাল আধার কার্ড, জাল নথি এসব কোনো না কোনো মহলের পৃষ্ঠপোষকতায় জোগাড় করে, পুলিশ রেড করছে, পুলিশের সোর্স কাজ করছে, পুলিশ ধরছে, তো ভালো কাজ করছে। এই ধরনের ঘটনা সামনে এলে যা হয় সেই চাপানোতর শুরু হয়ে গেছে। আর তাতে চাপা পড়ে গেছে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা, এই মারাত্মক ঘটনার দায় কার? কখনো বাংলাদেশি জঙ্গির এ রাজ্যে ভোটার পরিচয়পত্রের হদিশ মিলছে, কখনো আবার ভিন রাজ্য থেকে ধরা পড়া জঙ্গিদের কাছ থেকে যে ভুয়ো নথি উদ্ধার হয়েছে দেখা গেছে তা তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গে। আবার কখনো জাল নথি দিয়ে আসল পাসপোর্ট তৈরি চক্র ধরা পড়ছে এ রাজ্যেই। এই আবহে এবার সিম কার্ডের মাধ্যমে ডিজিটাল প্রতারণা চক্রেরও হদিশ মিলল কলকাতায়। কলকাতার ডিজিটাল অ্যারেস্ট মামলায় অন্তত 1800 কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠল। নেপথ্যে উঠে এলো দুবাই কানেকশন। আর এরই তদন্তে বুধবার কলকাতা সহ দেশ জুড়ে 10টি জায়গায় তল্লাশি অভিযান চালালো ইডি। আমরা রয়েছি পোস্তা এলাকায় এবং আমরা দেখতে পাচ্ছি ইডি অফিসাররা পোস্তার এলাকার এই বাড়িতে আজকে সকাল থেকে তল্লাশি অভিযান চালাচ্ছেন। ইডি সূত্রে খবর, ইন্টারন্যাশনাল রোমিং অ্যাক্টিভ করে কলকাতা থেকে সিম কার্ড পাঠিয়ে দেওয়া হয়েছিল দুবাইতে। প্রথম 2টি সিম কার্ড পাঠানো হয়েছিল কুরিয়ার কোম্পানি মারফত, কিন্তু বিষয়টি কোনোভাবে জানতে পারায় আর সিম কার্ডের পার্সেল ডেলিভার করতে রাজি হয়নি ওই কুরিয়ার কোম্পানি। এরপর থেকে হিউম্যান ক্যারিয়ার মারফত দুবাইতে পাঠানো হতো সিম। এখনো পর্যন্ত সেখানে পাঠানো হয়েছে এরকম প্রায় 300টি সিম কার্ড। ইডি সূত্রের খবর, এই বাড়িতে রাহুল সিং এর নামের একজন ব্যক্তি থাকেন। রাহুল সিং তদন্ত করতে গিয়ে তার নাম উঠে আসে এবং তথ্য পাওয়া যায় যে প্রায় 50 থেকে 60খানা ব্যাংক অ্যাকাউন্ট, মিউল অ্যাকাউন্ট ভাড়া নেওয়া হয়েছিল এবং সেই অ্যাকাউন্টের মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেন করা হয়েছে, বিদেশে পাঠানো হয়েছে, মূলত দুবাই পাঠানো হয়েছে। যত দুর্নীতি সব কলকাতাতে, পশ্চিমবাংলায় করছে। আপনারা ভাবুন যে এইখান থেকে নিয়ে গিয়ে সিম কার্ড সেখানে দুবাই থেকে রোমিং করি, সেখান থেকে যোগাযোগ চলছে এবং কাদের বদনাম হচ্ছে? আজকে তো কলকাতারই হচ্ছে। এবং সাহস পাচ্ছে কি করে? পুরোপুরিভাবে এখানকার যদি অ্যাডমিনিস্ট্রেশন বলুন, তারা যদি এগুলোকে দেখতো তাহলে এই জিনিস হতো না। শুধুমাত্র পশ্চিমবঙ্গের দিকে আঙুল তুলে কুৎসা করলে তো হবে না। কেন্দ্রীয় সরকার পার্লামেন্টে রিপোর্ট দিয়ে বলেছে এই ধরনের আপত্তিকর সংগঠনগুলো অন্তত 14টা রাজ্যে তাদের গতিবিধি আছে। এর পাশাপাশি পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে বিরাটি থেকে ধৃত আজাদ মল্লিককে নিয়ে উঠে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। ইডি সূত্রে খবর, পাকিস্তানের একাধিক ব্যক্তির সঙ্গে সাংকেতিক ভাষায় কথা বলতো আজাদ মল্লিক। পাকিস্তানের একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিল সে। পাকিস্তান থেকে তার কাছে সাংকেতিক ভাষায় বিভিন্ন নির্দেশ পাঠানো হতো। আধার কার্ড বলুন, পাসপোর্ট বলুন, ইভেন পাসপোর্ট, ভোটার আইডি, এগুলি আমাদের এই রাজ্যে সহজে এরা পেয়ে যায়। হ্যাঁ, কিছু টাকা খরচা করলেই, ইভেন আমি সেদিন শুনছিলাম একজনের কাছে যে 8-10 হাজার টাকার মধ্যে সব হয়ে যায়। তো এইগুলি পেয়ে যায়। তো সেই ডকুমেন্ট নিয়ে এরা সারা ভারতবর্ষে ঘোরে। তো এখন এটা তো একটা মানে ওপেন সিক্রেট যে পশ্চিমবঙ্গে সবাই এগুলি পেয়ে যায় সহজে। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ফের আজাদ মল্লিককে জেলে গিয়ে জেরা করতে পারে ইডি। প্রায় কেন্দ্র রাজ্যের যৌথ দুর্নীতি। কেন এই কথা বলছি? পুলিশ ভেরিফিকেশনের পার্ট নিয়ে তো এত আলোচনা হলো। এবার পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ ডিপার্টমেন্টের পার্টে আর ডেলিভারি ডকুমেন্টস তৈরি করতে হয়। এই মুহূর্তে প্রযুক্তিগত কারণে সিস্টেম আপডেট করতে হয়, কিন্তু তারপর এই নিখুঁতভাবে এই জাল পাসপোর্টের সমস্ত নথি সিস্টেমে আপডেটেড হচ্ছে। এবং ভাবুন, যিনি অ্যাপ্লাই করছেন সেই ঠিকানায়, তার যে ঠিকানাটা দেওয়া হয়েছে সেখানে তার বাড়িই নেই, কিন্তু
সেইখানে পাসপোর্ট পৌঁছে যাচ্ছে। তার কারণ পাসপোর্টটা সেখানে যাচ্ছে না, এই পাসপোর্ট চক্রের যারা ক্রিমিনাল, যারা মাথায় আছে, তাদের হাতে পৌঁছে যাচ্ছে এই পাসপোর্ট। অর্থাৎ একেবারে পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ ডিপার্টমেন্ট সরাসরি যুক্ত আছে, এতটাই যুক্ত আছে যে এখনও পর্যন্ত 2 জন গ্রেফতার হয়েছে, পোস্ট অফিসের একজন স্থায়ী কর্মী এবং বিশ্বনাথ দা যে শ্রেণী নিয়ে এতক্ষণ বললেন একজন অস্থায়ী কর্মী, যাদের কোনো দায়বদ্ধতা নেই। অটল বিহারী বাজপেয়ীজি সেই বিখ্যাত কথাটা আজকে মনে পড়ছে যে সরকারে আয়েগি সরকারে যায়েগি, পার্টিয়া বনেগি পার্টিয়া বিগড়েগি, মগর ইয়ে দেশ চলনা চাইয়ে। সবার ওপর কি আমাদের দেশ, আজকে এই সিকিউরিটি থ্রেটগুলো হচ্ছে না, প্রসেস আছে সমানতা, কোর্টে মানে পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে। তোমার কিছু আগেও বলছিলাম, আমি ছোটোবেলা যখন ল স্টুডেন্ট ছিলাম বাবার সাথে একটা কোর্টে গেছিলাম, নাম করেই বলছি, বনগা কোর্টে গেছিলাম। সেখানে একটা মামলা শুনতে শুনতে হট করে জজ সাহেব বললেন যে ম্যাজিস্ট্রেট সাহেব 14 ফরেন্স একটা মামলা ছিল, যে উকিল বাবু এটা তো গরম আধার কার্ডটা, মানে আধার না, এটা গরম ভোটার কার্ডটা, মানে ইমিডিয়েট তৈরি হয়েছে। প্রসেস আছে সমানতা। কী প্রসেস দেখো, ক্লাস প্রথমে হচ্ছে কোনো লোক যখন ঢোকে, তুমি ফেকের কথা বলছো, আমি একটু ঠিকঠাক গ্রিন চ্যানেলে কথা বলবো, গ্রিন চ্যানেল ঠিক আছে, লোকাল পঞ্চায়েত থেকে সার্টিফিকেট হয়ে যায় না এই লোকটা এখানেই থাকে, 2000-3000 টাকার বিনিময়ে। ক্লাস 8 বোর্ডের পরীক্ষা থাকে না তো ক্লাস 8-এর সার্টিফিকেট লোকাল স্কুল থেকে জোগাড় হয়ে যায়, প্রত্যন্ত বর্ডার এলাকার স্কুলগুলো সুন্দরবন এলাকা থেকে হয়ে যায়। তারপর সব থেকে ইজিটা বের করা সেটাকে বলে ড্রাইভিং লাইসেন্স তারপর বেরোয়। তারপর আধার কার্ড বলি, তারপর রেশন কার্ড, তারপর প্যান কার্ড বেরোয়, কাগজগুলো দিয়ে পাঠিয়ে দেয়, অনলাইন প্যান কার্ড চলে আসে, তারপর আসে আধার কার্ড, এবং সব শেষে, এটা একটু টাফ প্রসেস, ভোটার আইডি। সব শেষে হয় ভোটার আইডিটা, প্রত্যেকটা কাগজ একদম টিকমার্ক প্যাকেজ হয়, এরকম না যে একটা হবে, একটা পুরো প্যাকেজে ডিল চলে। 2024 সালে দিল্লিতে 42 জনের বেশি মানুষ এয়ারপোর্ট পুলিশ, সেখানকার এয়ারপোর্ট পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছিলেন এই ভুয়ো পাসপোর্টের থাকার কারণে। তার মধ্যে যেমন বাংলাদেশের সিটিজেনরা ছিলেন, তেমনি নেপালের লোক ছিলেন, মায়ানমারের লোকও ছিলেন। এবং সেই তদন্তে এটা উঠে এসছে যে এরা ঢুকেছেন, বাংলাদেশের সিটিজেনদের কথা বলছেন, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বর্ডার থেকে নয়, মেঘালয় এবং ত্রিপুরা। অর্থাৎ এই প্রবলেমটা এখনো যারা ঢুকছে ত্রিপুরা থেকেও ঢুকছে, এই যে যাকে নিয়ে আমরা আলোচনা করছিলাম শঙ্কর সরকার, তিনিও ত্রিপুরা থেকে ঢুকেছেন। ইস্যুটা তা নয়, ইস্যুটা হচ্ছে এখানে খুব সহজে নকলটা তৈরি হচ্ছে না, খুব সহজে প্যারামিটারটা আমরা কিভাবে সেট করছি, যদি এখানেই খুব সহজে হতো। না, 42 জন দিল্লিতে এয়ারপোর্টে ধরা পড়ছেন, আপনি এই নাম্বারটা অস্বীকার করতে পারেন না। 2,250 জন এখানে 250 জন, ওইখানে এটা 42 নয়, বলছি সুমনদা, ওখানে এয়ারপোর্টে ধরা পড়েছেন। এমন নয় যে পাসপোর্টের সংখ্যাটা 42, সংখ্যাটা অনেক বেশি। আর একটা জিনিস মনে করি, যদি অক্টোবর 2023 সালে কলকাতা রিজিওনাল পাসপোর্ট অফিসের 4 জন অফিসিয়ালকে সিবিআই গ্রেপ্তার করে, সিবিআই গ্রেপ্তার করার পর সেই তদন্ত কিন্তু আর কোন দিকে এগিয়েছে বা আদৌ এগিয়েছে কিনা আমরা জানি না। আমার এখানে বক্তব্য, এইমাত্র বললে যে কলকাতার অফিস থেকে, অর্থাৎ কলকাতা অফিস থেকে, কিন্তু আরপিও বা পাসপোর্ট এটার সঙ্গে সরাসরি রাজ্য সরকারের কোনো সম্পর্ক নেই। রাজ্য সরকার করছে বলছি না তো, আমি আসছি, আমি সেখানে এই চক্রটাতে কেন্দ্রও আছে, রাজ্যও আছে, মানে এদের কর্মীরা যুক্ত আছেন। এই দুয়ারে বিভিন্ন সাথী আনার যে সরকারটা এনেছে, দুয়ারে সরকার করে, সাথে ওই একই সাথে দুয়ারে জঙ্গিটাও এসছে। কিরকম ভাবে বিভিন্ন সাথী বন্ধু প্রকল্পগুলো যখন থেকে দেওয়া হয়, তার ভেরিফিকেশন প্রসেসটা কি হয়? অনুপ্রবেশের ঘটনাটা পশ্চিমবঙ্গ কেন্দ্রিক। কেন আমি বলছি, যখনই মেঘালয় হবে, মেঘালয়ের ট্রাইবালরা কিন্তু একেবারেই অ্যালাউ করে না। আমি বলছি ট্রাইবাল সংস্কৃতি, ভাবনা এবং তাদের অস্তিত্বের প্রশ্নে রেজিস্ট যেভাবে করে, আমরা কিন্তু ভোটের রাজনীতির জন্য তাদেরকে বরঞ্চ জায়গা দিই। আবার একইভাবে আপনার মনে থাকতে পারে, ভারত সরকার চেয়েছিল চাকমাদের একটা অংশ অরুণাচল প্রদেশে রাখতে, অরুণাচল প্রদেশের নিশি কমিউনিটি একেবারে অ্যালাউ করেনি। আমি বলছি উত্তর পূর্ব ভারতবর্ষের যে কোনো রাজ্যে বাংলাদেশ থেকে ঢোকা খুব কঠিন, শুধু ট্রাইবাল আইডেন্টিটির জন্য তারা যে রেজিস্ট্যান্স করে, মানে তারা ভোট সব ভুলে গিয়ে তাদের নিজের অস্তিত্বের প্রশ্নে। না না, আমি বলছি পশ্চিমবাংলা সেটা হয় না। পশ্চিমবাংলা যেটা হয়, শর্মা নিজে অধিনায়ক বললেন, আসামে ডেমোক্রেটিক পাল্টে যাচ্ছে, আসাম তো নর্থ ইস্ট ছিল, আসাম তো নর্থ ইস্ট চলছে ভাই। এখানে দিল্লি পুলিশ বলছে মেঘালয় নিয়ে ঢুকছে, আপনি বলতে এখানে করছে, ক্ষমতার মধ্যে থাকবো, এখন তাহলে দিল্লি পুলিশ বলুন, আপনি কি করে বিশ্বনাথ অমিত শাহ বাংলা যাই একসঙ্গে হতে পারবে না। আমি রাজত্ব করব, আমি শাসন করব এবং আমি এনজয় করব। আমি দেখলেই হলো, আমার পরবর্তী প্রজন্ম দেখা দরকার নেই, আমি দেখা দরকার নেই, আমি কেবলমাত্র আমি সেটাতে বলুন। আমি আসবো, কিন্তু আমি দুজনকেই আমি একটা জায়গায় বলবো, সেটা হচ্ছে এটা ঠিক যে পশ্চিমবঙ্গে ডেফিনেটলি অনুপ্রবেশ হচ্ছে একটার পর একটা ঘটনা, কিন্তু উত্তর পূর্বের একাধিক রাজ্যে
ত্রিপুরা বা আসামে কিন্তু অনুপ্রবেশ স্পষ্ট হচ্ছে এবং এই বাংলাদেশের প্রেক্ষিতেই হচ্ছে। আপনারা জানেন যে ভদ্রলোকের কথা বলছি, ৭৭ বছরের বৃদ্ধ বাবাকে নিয়ে, গোটা পরিবার নিয়ে, ভাইদের নিয়ে চলে এসছেন। তিনি কিন্তু সীমান্তটা পার হয়েছেন, টপকেছেন ত্রিপুরার অংশ থেকে। সুতরাং অনির্বাণও ঠিক, বিশ্বনাথ দাও ঠিক যে এই রাজ্যে এটা একটা প্রাতিষ্ঠানিক চেহারা নিয়েছে। এখানে টপকে আসা যায় এবং তারপরে ভুয়ো নথি তৈরি করা যায়, তারপরে পার্মানেন্টলি স্থায়ীভাবে এই রাজ্যে থেকে যাওয়া যায়। ভোটার কার্ড নিয়ে জালিয়াতির অভিযোগ ঘিরে তোলপাড়ের আবহে এ রাজ্যে পর্দাফাঁস হলো জাল আধার তৈরির চক্রের। কোচবিহারের সুকারুর কুচি থেকে গ্রেপ্তার করা হলো এক জাল আধার কার্ডের কারবারিকে। ধৃত হামিদুল আলীর থেকে বাজেয়াপ্ত করা হয়েছে জাল আধার কার্ড সহ ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানিং মেশিনও। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে সুকারুর কুঠির ওই কম্পিউটারের দোকানে রমরমিয়ে জাল আধার কার্ড তৈরি হতো। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার দোকানে হানা দেয় নয়ারহাট ফাঁড়ির পুলিশ। হাতে নাতে ধরা পড়ে যায় হামিদুল আলী। বুধবার ধৃতকে আদালতে তোলা হলে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় দিনহাটা মহকুমা আদালত। বাকিদের খোঁজে চলছে তল্লাশি। ভুয়ো ভোটার নিয়ে তোলপাড়ের আবহে জাল আধার চক্রের পর্দাফাঁস হতেই তা নিয়ে সরব হয়েছে বিজেপি। সরকারি ব্যর্থতা, পশ্চিমবঙ্গ সরকারের একদম ব্যর্থতা। এখানে প্রশাসনিকভাবে অ্যাকচুয়ালি প্রশাসন সবসময় ব্যস্ত থাকে পশ্চিমবঙ্গ সরকারকে নিয়ে। পাল্টা তৃণমূল বলছে পুলিশ সক্রিয় বলেই এই চক্র ধরা পড়েছে। আসলে বিজেপিরা যে কোনো বিষয়ে রাজ্য সরকারের বদনাম করার চেষ্টা করে। রাজ্য সরকারের পুলিশ প্রশাসন ইন্টেলিজেন্স সক্রিয় আছে বলেই জাল আধার চক্রের কারবারিদেরকে বারে বারে ধরতে সক্ষম হচ্ছে। পরিচয়পত্র জালিয়াতির পাশাপাশি রাজ্য রাজনীতি এখন উত্তপ্ত নিয়োগ দুর্নীতি নিয়েও। দুর্নীতির জাতাকলে পড়ে চাকরি গেছে বহু যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীর। বিকাশ ভবনের সামনে আন্দোলন করতে গিয়ে জুটেছে তৃণমূল নেতার অনুগামীর লাঠি থেকে পুলিশের লাঠি। তারপর আবার আন্দোলনকারীদের বিরুদ্ধেই রুজু হয়েছে মামলা। এই প্রেক্ষাপটে পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। বৃহস্পতিবার বিধাননগর কমিশনারেটের দপ্তরে বিক্ষোভ দেখালো বিজেপি যুব মোর্চা। করুণাময়ী থেকে শুরু হয় বিজেপির যুব মোর্চার মিছিল। আগে থেকেই নিরাপত্তার জন্য কিন্তু পুলিশের বিশাল বাহিনী মোতায়েন রাখা হয়েছিল। একদিকে পুলিশের বাহিনী মোতায়েন, অন্যদিকে বিজেপি যুব মোর্চার কর্মীরা ইন্দ্রনীল খাঁয়ের নেতৃত্বে সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। তাদের নেতৃত্বে কিন্তু এই বিজেপি যুব মোর্চার যে সমর্থক কর্মী যারা এসেছেন, যে ভিড় দেখা যাচ্ছে। মুর্শিদাবাদে দাঙ্গার সময় পুলিশের বিরুদ্ধে ওঠা নিষ্ক্রিয়তার অভিযোগ এবং চাকরিহারাদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনার তুলনা টেনে এদিন সুর চড়ান বিজেপি নেতারা। তারা মালদা, মুর্শিদাবাদে তাদেরকে যখন সাধারণ মানুষের ঘর আক্রমণ হচ্ছিল, হরগোবিন্দ দাস, চন্দন দাসকে ঘর থেকে বার করে নিয়ে তাদেরকে কুপিয়ে হত্যা করলো, তখন এই পুলিশ প্রশাসনকে দেখা যায়নি। তখন তারা কাপুরুষ হয়ে বসেছিল। কিন্তু পুলিশকে হঠাৎ করে তারা বীরপুরুষ হিসেবে উদয় হয় কখন? যখন যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ওপর পিটাতে হয়, তখন পুলিশ একেবারে বীরপুরুষ হয়ে যায়। বিজেপির মিছিল বিধাননগর পুলিশ কমিশনারেটের দপ্তরে পৌঁছলে সেখানে উত্তেজনা তৈরি হয়। পরে যুব মোর্চার প্রতিনিধি দল কমিশনারেটের দপ্তরে ঢোকে। তবে বিধাননগরের পুলিশ কমিশনার ছিলেন না বলেই দাবি যুব মোর্চা নেতৃত্বে। ইন্দ্রনীল খাঁ, ওনার লজ্জা হওয়া উচিত। দিল্লিতে পুলিশ কি করে? কৃষকদের যখন মারে, যখন ত্রিপুরাতে বিজেপি সরকার শিক্ষকদের পেটায়, সেগুলো দেখে তারপর যেন এইসব ইন্দ্রনীল খাঁটা কথা বলে। এখানকার বিধাননগরের পুলিশ কমিশনার এখানে ছিলেন না এবং বিধাননগর পুলিশ কমিশনার নেই, সুতরাং তার থেকে আর জবাব এক্সপেক্ট করাও আমরা এক্সপেক্ট আর করতে পারছি না। যদি একটা আমরা ভিজিবল অ্যাকশন না হয়, তাহলে আগামী 14 দিনের মধ্যে আমরা আরো বৃহত্তর আন্দোলনের দিকে এগোবো। চাকরিহারাদের আন্দোলন চলছে, তা নিয়ে রাজনীতির জল কতদূর করাবে সেটাই দেখার। বৃহস্পতিবার দুপুরে বিধাননগর পুলিশ কমিশনারেটের দপ্তরের বাইরে বিজেপি যুব মোর্চা বিক্ষোভ দেখালো। আর সেই কর্মসূচির আগে কলকাতা হাইকোর্টের নির্দেশে থানায় হাজিরা দিলেন শিক্ষক নেতা ইন্দ্রজিৎ মণ্ডল এবং চাকরিহারা শিক্ষক কর্মী সুদীপ কোনার। এই ঘটনার সাথে আমি কোনোভাবে যুক্ত ছিলাম না, তো হঠাৎ করে আমি চিঠিটা পেতে তো অবাক হয়ে যাই। যাদের চাকরি গেছে তাদেরকেই মারধর করা হচ্ছে, যাদেরকেই জেলে পুলিশ ডাকছে, গ্রেপ্তারির হুমকি দিচ্ছে, তাদের ওপর সবকিছু কেন? আজকে যারা টাকা নিয়ে এই অযোগ্যদের চাকরি দিয়েছিল, কেন তাদের নাম প্রকাশ্যে আসছে না? মানে পুলিশ এখানে তৃণমূলের ক্যাডার হয়ে কাজ করছে। গত 15ই মে বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের অবস্থান বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার বাঁধে। চাকরি ফেরত চাইতে গিয়ে জোটে
পুলিশের লাঠি পেটা। তৃণমূল নেতার অনুগামীদের লাঠিও খেতে হয় আন্দোলনকারীদের। আবার সেই শিক্ষাকর্মীদের বিরুদ্ধেই মামলা রুজু করে তলব করে বিধাননগর উত্তর থানা পুলিশ। হাইকোর্টের দ্বারস্থ হন সংগ্রামী যৌথ মঞ্চের শিক্ষক নেতা ইন্দ্রজিৎ মণ্ডল ও চাকরিহারা শিক্ষাকর্মী সুদীপ কোনার। বৃহস্পতিবার দুজনকে থানায় হাজিরা দেবার মৌখিক নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এদিন বিধাননগর উত্তর থানায় হাজিরা দেন দুজনকে কিন্তু হাইকোর্টের নির্দেশে তারা বিধাননগর উত্তর থানায় আসেন এবং তদন্তকারী আধিকারিকদের মুখোমুখি হন। দুজনকে কাছ থেকে বেশ কিছু বিষয় পুলিশ সূত্রে খবরটা জানতে চেয়েছেন এবং তাদের গোটা বক্তব্যটা ভিডিও রেকর্ডিং পর্যন্ত করা হয়েছে। চাকরিহারা সুদীপ কোনারের দাবি, এসএসসির 2016 প্যানেল বাতিল হওয়ায় তার চাকরি গেছে। সুপ্রিম কোর্টে তিনি ছিলেন অন্যতম আবেদনকারী। তবে বিকাশ ভবনের ঘটনার দিন তিনি আরামবাগের বাড়িতে ছিলেন, তাই পুলিশের নোটিশ পেয়ে তিনি হতবাক। আমার বাড়ি আরামবাগে, তো সেখানে এই চিঠিটা দেওয়ার পরে সেই জায়গায় আমি কী করবো কোনো খুঁজে না পেয়ে আমি যথারীতি কোর্টের দ্বারস্থ হই এবং সেখান থেকে আমাকে এখানে আসতে বলা হয়, নির্দেশ দেওয়া হয়। শুধু 15ই মে নয়, 16ই এপ্রিলের পর থেকে আমি গঙ্গার এপারে আসিনি। থানায় ডাক পাওয়া শিক্ষক নেতা ইন্দ্রজিৎ মণ্ডল জানিয়েছেন তিনি সংগ্রামী মঞ্চের সদস্য। চাকরিহারাদের আন্দোলনের সহমর্মিতা জানাতে ঘটনার দিন বিকাশ ভবন চত্বরে হাজির ছিলেন। উদ্দেশ্য প্রণোদিতভাবেই তাদের থানায় তলব করা হয়েছে বলে শিক্ষকের দাবি। উদ্দেশ্য প্রণোদিতভাবেই তো এগুলো নামগুলো দেওয়া হচ্ছে, কারণ আমরা কেউ সম্পত্তি ভাঙচুর করার পক্ষপাতী নই, কেউ পুলিশের গায়ে হাত তোলা, প্রভোকেশন করা এগুলোর সাথে আমরা কখনোই জড়িত নই। চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে পুলিশে তলব নিয়ে সরব হয়েছে বিরোধীরা, জানিয়ে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। দলদাস আর কৃতদাস একাংশের পুলিশ এই তৃণমূলের একাংশের নেতার হুকুম তামিল করছে। এটা হচ্ছে আগলিয়েস্ট ফেস অফ আ ফ্যাসিস্ট গভর্নমেন্ট। চাকরি হারিয়েছেন তাদের পাশে তো মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, সবাই রয়েছি আমরা। আস্থা রাজনৈতিক কথাবার্তা, পুলিশ কাউকে মারেনি, কোনো অবস্থায় মারেনি। পুলিশ তাদের আবেদনে সাড়া দিয়ে কর্মীদের বের করে আনার চেষ্টা করেছে। সেই সময় যারা বাধা দিয়েছে, মেরেছে, পুলিশকে অ্যাটাক করেছে, পুলিশ ন্যূনতম বলপ্রয়োগ করেছে। বৃহস্পতিবার বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের ধর্ণা 16 দিনে পড়ল। ধর্ণা মঞ্চে শোনা গেল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। জাস্টিস, তারা নিজেদের বিচারের জন্য দাবি তুলছেন এবং সেই দাবিতে যে অবস্থানে তারা ছিলেন সেই অবস্থানে তারা অনড়। বিকাশ ভবনের সামনে এখনো চলছে তাদের অবস্থান এবং সেখানেই দেখতে পাচ্ছি যে উই ওয়ান্ট জাস্টিস, যোগ্যদের বিচার দিতে হবে, এই দাবিতেই কিন্তু তারা স্লোগান দিচ্ছেন এবং আন্দোলন চালিয়ে যাবেন এমনটাই বলছেন। এইসব কেসের তো কোনো তেমন শেষ হয়ে যাওয়ার প্রবণতা দেখি না, এ তো চলতে থাকে। আমরা চাইবো যেন এই কেসগুলো রিমুভ করা হয়, সেটার পদক্ষেপ যেন অবিলম্বে নেওয়া হয়। আন্দোলন থেকে উঠল মামলা প্রত্যাহারের দাবিও। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে আগামী 3 মাসের মধ্যে। লক্ষ লক্ষ চাকুরিজীবী এবং পেনশনভোগীদের ন্যায্য দাবি পূরণের দিকে নিঃসন্দেহে একটা বড় পদক্ষেপ। এই অনুষ্ঠানেই আমি সেই আলোচনাতে আসব, কিন্তু রাতারাতি চাকরি হারানো হাজার হাজার শিক্ষকদের দাবিগুলো, সেখানে কোনো রূপলি রেখা নেই। উল্টে শাসক নেতার অনুগামীদের মার খেয়ে, পুলিশের মার খেয়ে রক্তাক্ত হয়ে সারাদিন সারা রাত রাজপথে বসে আছেন যোগ্য শিক্ষকরা। কারো মাথা ফেটেছে, কারো পা থেকে অঝরে রক্ত ঝরছে, আর পুলিশ বলছেন ন্যূনতম বলপ্রয়োগ হয়েছে। কবির সুমনের একটা গানের লাইন বলি, কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়, কতটা বল প্রয়োগ করলে তবে বল প্রয়োগ হয়েছে বলা যায়। মাথা ফেটেছে, হাত ভেঙেছে, পা ভেঙেছে, চোখ নষ্ট হয়ে যাওয়ার জোগাড়, তাহলে কি যতক্ষণ না ছাতিতে বা মাথায় গুলি চালাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনারা স্বীকার করবেন না যে আপনারা বল প্রয়োগ করেছেন? দিন দিন যে মানবিকতার সার্টিফিকেট নিয়ে পুরো রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন যে মানবিক সরকার, সেই মানবিক সরকার দিন দিন যে দানবিক হয়ে উঠছে সেটা আপনারা বুঝতে পারছেন না। রাজ্যে আমরা কতদিন, 1 বছর ধরে ধৈর্য হয়ে রেখে আমরা রাজপথে রয়েছি, আমরা শীতের রাতে রয়েছি, আমরা গ্রীষ্মের সময় রয়েছি, আমাদের কষ্ট আপনাদের চোখে পড়ছে না? আমরা বিকাশ ভবনে 8 দিন ধরে অবস্থান করছি, আপনাদের কোনো নেতামন্ত্রী, কোনো আধিকারিক, কোনো তরফ থেকে আমরা কোনো আলোচনার কোনো সংকেত পাইনি। আজকে আমরা গেট ভেঙেছি, যেখানে জীবনে বেঁচে থাকার জীবিকার অনিশ্চয়তা তৈরি হয়েছে, সমস্ত দ্বার আপনারা বন্ধ করে দিয়েছেন, রুদ্ধ করে দিয়েছেন। আমরা গেট তো ভাঙবই, সবে তো শুরু, একটা গেট তো ভেঙেছি, আমরা আরও গেট ভাঙবো। যখন কোনো অন্যায় না করে শুধু দাগিয়ে দিয়ে আপনাদের অপদার্থতা, আপনাদের চুরির জন্য যদি আমাদের জীবন ও জীবিকা, আমাদের সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে ওঠে, তাহলে বিকাশ ভবনের একটা গেট নয়, আর অনেক গেট কিন্তু ভাঙা পড়বে। এটা কিন্তু সরকার জেনে রাখুন।
আপনারা যেটা দেখাচ্ছেন, পুলিশের লোকেরা যেটা বলছেন যে মিনিমাম যতটুকু বল প্রয়োগ করার দরকার ছিল তারা তাই করেছে। তারা তাই করেছেন কিনা আমি সে বিতর্কে না গিয়ে আরও দু একটা প্রশ্নের উত্তর যদি পাওয়া যায় তাহলে আমি তাদের দাবি মেনে নিতে প্রস্তুত আছি। কীরকম? আচ্ছা, আপনি কি মানবেন যে বৈধভাবে যারা চাকরি পেয়েছিলেন তাদের চাকরিটা যে কোর্টে বাতিল হয়েছে তাদের কোনো অপরাধের জন্য নয়তো? তাহলে কার অপরাধে হয়েছে? রাজ্যের পুলিশের লোকেরা যার অধীনে কাজ করেন সেই পুলিশ মন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী, তার শিক্ষামন্ত্রী এবং তাদের অধীনে এসএসসি বা এইসব সংস্থার যারা পদাধিকার ছিলেন তারা কোটি কোটি টাকা ঘুষ খেয়ে অবৈধভাবে কিছু লোককে নিয়োগ করেছিলেন। যদি নিয়োগ না করতেন তাহলে হাইকোর্টে মামলাই হতো না। আবার হাইকোর্টে মামলা হওয়ার পর হাইকোর্ট সিঙ্গল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ যখন বারবার বলেছেন যে বৈধভাবে কারা চাকরি পেয়েছে, অবৈধভাবে কারা চাকরি পেয়েছে তালিকাটা দিয়ে দিন। অবৈধভাবে যারা চাকরি পেয়েছে তাদের তালিকা যদি রাজ্য সরকার দিত, সর্বোচ্চ নেত্রী দেওয়ার ব্যবস্থা করতেন, তাহলে বৈধভাবে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি বাতিল হতো না। সুপ্রিম কোর্টেও যদি তারা তালিকাটা দিতেন তাহলে বৈধভাবে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি বাতিল হতো না। ওদের সময় পুলিশ খারাপ, আমার সময় ভালো। আমি পুলিশকে ভালো বলছি না, কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে যে পুলিশ এই ধরনের যে বলপ্রয়োগ সেটা পুলিশ তার ব্যাখ্যা দিয়েছে তার মতো করে, কিন্তু আমি তখনও দিয়েছিল। ওটা ব্যাখ্যা তোমার লাগবে। পুলিশের একটার পর একটা প্রেস কনফারেন্স, বুদ্ধদেব ভট্ট, আমি অন্য তোমায় বাড়তি আরও 1 মিনিট সময় দেবো। আমি বলছি একটার পর একটা, আমি লাইব্রেরি থেকে অত মানে নাবালে আর শোটার কিছু বর্তমানে থাকবো না, সবটাই অতীতে চলে যাব। বুদ্ধদেব ভট্টাচার্য থেকে পুলিশ কর্তারা প্রত্যেকটা ঘটনার ব্যাখ্যা দিয়েছিলেন এবং পাশে মিলিয়ে দেখো, 2 উইন্ডো করে দেবো, হুবহু এক ব্যাখ্যা, বাধ্য হয়েছে পুলিশ। মানে আপনি যদি পাশাপাশি পুলিশি বলপ্রয়োগটাকেই কি শুধু রাখেন তাহলে বৃহত্তর প্রেক্ষিতটা থাকবে না। মানে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সঙ্গে এই আন্দোলনের যে যোগ, এই যোগটাকে যদি সরাসরি এভাবে দেখেন যে ওটার সঙ্গে যে লাঠিটা পড়ে না ওখানে কৃষকদের উপর, তৃণমূল কর্মীর ওপর যে লাঠিটা পড়েছে আর অমিত বাবুর গায়ে যে লাঠিটা পড়েছে, একই রকম ব্যথা লাগে। 2008-এও যা ব্যথা লাগে, 2025-এও ব্যথা লাগে, শুধু শীতকাল হলে একটু বেশি লাগে। নন্দীগ্রামের সঙ্গে যদি তুলনা করতে থাকি সুমন, তাই বলতে পারবো না কোনো কথা। আমি জাস্ট 3টে পয়েন্ট বলবো আপনার অনুমতি নিয়ে। একদম। সেটা হচ্ছে যে মানে যোগ্য বৈধ পথে চাকরি যারা পেয়েছেন এবং যারা চাকরি করছেন শিক্ষক মহাশয়, তাদের যে প্রধান দাবি কালকে ছিল, আমরা এটা বারবার করে দেখছিলাম, সেটা হচ্ছে ফের যোগ্যতা অর্জনের পরীক্ষায় আমরা বসবো না। এটা হচ্ছে মূল দাবি ছিল। ব্যাপারটা হচ্ছে যে ফের যোগ্যতা অর্জনের পরীক্ষায় বসতে না পর্ষদ, না রাজ্য, না এসএসসি কেউ কিন্তু বলেনি। এইটা যেটা এসছে, ভার্ডিক্টটা যেটা এসছে সেটা সুপ্রিম কোর্ট থেকে এসছে এবং 31শে মের মধ্যে নোটিফিকেশন জারি করতে হবে নতুন নিয়োগ করার, এবং একটা লাইফলাইন 31শে ডিসেম্বর পর্যন্ত পাওয়া গেছে। এটা কিন্তু রাজ্য সরকার, পর্ষদ এবং এসএসসি তারা রিভিউ পিটিশন করেছে, তারপর কিন্তু এই লাইফলাইনটা বেরিয়ে এসেছে। সুতরাং রাজ্য একেবারে পাশ থেকে সরে গিয়েছে, এই 26,000-এর পাশ থেকে, এটা কিন্তু নয়। রাজ্য কিন্তু তার মতো করে চেষ্টা করেছে। আবার তারা রাজ্য যদি আবার রিভিউ পিটিশনে যায়, এরপর রিভিউ পিটিশন না, ওটা সম্পূর্ণ আলাদা পিটিশন। যাই হোক, টেকনিক্যাল বিষয় আমি হতে পারে, তারপরে হয়েছে। এক্ষেত্রে মানে আমি বলছি, এক্ষেত্রে বিকাশ ভবনের এই আন্দোলন থেকেই কোনো ফল বেরিয়ে আসবে এটা কিন্তু নয়। আজকে রাজ্য সরকার মেনে নিল যে দুর্নীতি হয়েছে, তারা মেনে নিল যে তাদের পক্ষে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব না, তালে করে এই যারা শিক্ষক যারা বলছে আমরা যোগ্য, 31শে মের মধ্যে বিজ্ঞাপন দিতে হবে, এটাও রাজ্য সরকার মেনে নিয়েছে। নিজেরা বলেছে, আপনি যদি দেখেন তারা বলেছে যেদিন রায় বেরোল, এটা খুব ইম্পর্টেন্ট, কেউ অর্ণব এটা জেনেও হয়তো বলছেন না, 3রা এপ্রিল সুপ্রিম কোর্টের রায় বেরিয়েছে। 3রা এপ্রিলই শিক্ষা দপ্তরের সচিব স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে বলছে সুপ্রিম কোর্টের রায় মেনে আপনারা নতুন পরীক্ষা নেওয়ার দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন। তার মানেই হচ্ছে যে এরা বুঝে গেছে যে যোগ্য অযোগ্য আমরা বাছাই করতে পারবো না। ভালো কথা, তারা সুপ্রিম কোর্টের রায় মানছেন। তাহলে এই অমিত বাবুদের বারংবার কেন মিথ্যে আশ্বাস দেওয়া হচ্ছে যে কারোর চাকরি যাবে না, কাউকে নতুন পরীক্ষা দিতে হবে না? আমার পাশে যেখানে শুভময়দা বসেছেন এখানে বসেছিল বিক্রম, সেই ভার্ডিক্ট থেকে লাইন কোট করে বলেছিল বিক্রম ব্যানার্জি আইনজীবী যে এসএসসিকে যখন হাইকোর্ট জানতে চায়, ডিভিশন বেঞ্চ জানতে চায় যে তাহলে এই 6,200 যারা চিহ্নিত হলো তার বাইরে বাকিটা কি একদম ট্রান্সপারেন্ট, তখন এসএসসি বললো যে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারছি না। তারপরে পৃথিবীর কোন কোর্ট এর বাইরে অন্য কিছু রায় দেবে? আমি অর্ণবদাকে খুব বিনয়ের সঙ্গে বলছি, এখানে কার উদ্দেশ্য রাজনৈতিক জানি না, কিন্তু তৃণমূল সরকারের উদ্দেশ্যটা চৌর্যবৃত্তিক। আপনারা চৌর্যবৃত্তিক উদ্দেশ্যের জন্য ছেলেমেয়েগুলোকে মাথায় বসিয়েছেন।
আমি বলছি যে online একটু এইগুলো এখনো তিনজন বলার একটা সুযোগ পাননি। sentence বলবো? আপনারা দেখিয়েছেন যে বর্তমানে যিনি এসএসসি চেয়ারম্যান ছিলেন তিনি বলেছেন যে এর বাইরে কেউ অবৈধভাবে চাকরি পায়নি, এটা বলার মতো। এটা অন ক্যামেরা কলকাতা শহরের সমস্ত সংবাদপত্র ইনক্লুডিং আনন্দবাজার পত্রিকা বেরিয়েছে, বহুবার দেখিয়েছি। এটাই হচ্ছে শাসকের আইন। যদি তৃণমূল আপনার বাড়িতে হামলা করে, পুলিশ তাদের উপর কোনো কাজ করবে না। না তো কোনো নির্লজ্জ পুলিশ অফিসার এটা বলতে পারে যে একজন শাসক দলের নেতা সে সাংবাদিককে ধাক্কা মারছে, সে মারছে, বলছে আগে অভিযোগ আসলে তারপরে করব। তারপরে আবার মাইকটা বাড়িয়ে নিয়ে বলছেন যে আসলে তো আগে আন্দোলনকারীরাই করেছেন, যেটা ক্যামেরায় দেখা যাচ্ছে। একজন সাংবাদিক তার দায়িত্ব পালন করছেন, তাকে ধাক্কা মারছে, এটা অপরাধ নয়? বিএনএসিটা অপরাধ নয়? তিনি হাঁকিয়ে পারছেন, মানে সেই নেতার মুখপাত্র হয়ে গেছেন পুলিশ অফিসার। তো তারপরে কি করে আশা করবেন এরা আপনাকে প্রোটেক্ট করবে? এখানে কোথায় শাসকের আইন আছে? এখানে শাসকের আইন চলে, আইনের শাসন চলে না। আজকে খুব মজা লাগছে এই কারণে যে এই যে পুলিশ কর্মীরা যারা কালকে অমানবিকভাবে যাদেরকে পিটিয়েছে, তাদের মনে রাখতে হবে, পুলিশ বন্ধুরা, পুলিশ তুমি যতই মারো, দিয়ে কিন্তু তোমারও বাকি আছে। আজকে যে দুজন পুলিশ অফিসার এই যে প্রেস কনফারেন্স করেছে, তারা কেন্দ্রীয় হারে ডিএ পায়, কিন্তু যারা আপনারা মারলেন তারা কিন্তু রাজ্য সরকারের কর্মচারী, ডিএ আপনাদেরও বাকি আছে। এই কিছুদিন আগে ভবানী ভবনে পুলিশের যারা ইম্প্যানেল হয়ে আছে, চাকরি পেয়ে গেছে কিন্তু তারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না, তারা ভবানী ভবন অবরোধ করেছিল, সেখানেও কিন্তু পুলিশ মেরেছিল। প্রথম বেআইনি কাজটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছিল, এই মন্ত্রীদের পক্ষ থেকে করা হয়েছিল। প্রথম বেআইনি কাজ ছিল চাকরি বিক্রি করা। দ্বিতীয় বেআইনি কাজটা সুপ্রতিম সরকার আপনি এবং আপনার বাহিনীর পক্ষ থেকে করা হয়েছিল, যারা কিনা চাকরি চোরদেরকে গ্রেপ্তার করার বদলে গ্রিন করিডোর করে চোর পার্থর বাড়িতে আর ওই অর্পিতার খাটের তলায় গ্রিন করিডোর করে চাকরি বিক্রির টাকা পৌঁছে দিয়েছেন। বেআইনি কাজগুলো আপনার মুখ্যমন্ত্রী, আপনার মন্ত্রী, আপনার মতো পুলিশ অফিসারদের পক্ষ থেকে করা হয়েছিল। আমার শেষ কথা সুমনদা এখানে বলছি, আমি বিশ্বাস করি তৃণমূল কংগ্রেসেরও সাধারণ সমর্থক যারা কালকে দেখেছেন তারাও শিউরে উঠেছেন এই ঘটনাগুলোকে দেখে। এখানেই আমার প্রশ্ন, এই যে অরাজনৈতিক আমরা অনেক শুনছি না, আরজি করের কথাও তুমি একটা রেফারেন্সে বললে, আর ওই অরাজনীতি খেলতে গিয়ে তার পরিণতি কি হয়েছে তাও আমরা জানি, সুতরাং আমি তার তুল্যমূল্য আলোচনায় যাচ্ছি না। কিন্তু আমি এইটা বলছি যে আজকে একটা সরকার এতটা স্বৈরাচারী হওয়ার আস্পর্ধাটা পায় কোত্থেকে, যখন তারা জানে যে ভাই আপনি পশ্চিমবাংলার সাধারণ জনগণ, আপনি আমাদেরকে দেখে আমাদের কাজ দেখে শিউরে উঠুন, আপনি ঘেন্না করুন, আপনি আমাদের বিরুদ্ধে রেগে উঠুন, যা করুন, আমার কাজ কলা। যে চাকরি হারিয়েছে তার দয়ায় নয়, যে চাকরি বেঁচেছে আমি তার দয়ায়, যে চাকরিটা বিক্রি করেছে আমি তার দয়ায় সামনের ভোটটা পার করে দেব। যে পুকুর ভরাট করে বেআইনি বিল্ডিং তৈরি করে, যে চাকরি বিক্রি করে, যে বেআইনি বালি মাফিয়া, যে বেআইনি কয়লা মাফিয়া, পুলিশ, টাকা খাওয়া পয়সা খাওয়া পুলিশ, এদের জোরে আমি পরের বার ভোটটাও পার করে দেবো, তারপরে ভোটটাও পার করে দেবো। যখন জনগণের মতামতের ওপর কোনো রাজনৈতিক দলকে আর নির্ভর করতে হয় না, তখন সেই রাজনৈতিক দলের পক্ষে এতটা স্বৈরাচারী হওয়ার আস্পর্ধা দেখানো সম্ভব হয়। অতএব এখানে আমার কথাটাকে আমি শেষ করছি এটা বলে সুমনদা, সুতরাং দেখুন, মানে কেউ ভাবতেই পারেন যে আমরা রাজনীতি করে খুব অপরাধ করে ফেলেছি, আর কেউ রাজনীতি না করে দুনিয়া উদ্ধার করে দিয়েছে, কিন্তু অরাজনীতিকে এতটাও গ্লোরিফাই করবেন না যে সেইটা স্বৈরাচারী শাসকের জন্য একটা কি বলবো, একটা ব্রিদিং স্পেস হয়ে যায়, স্বৈরাচারী শাসকের একটা আড়াল খোঁজার জায়গা হয়ে যায়। আমি শুধু এইটুকুই বলবো যে মানুষের স্মৃতি এত দুর্বল নয়। 1993 সালের 21শে জুলাই 13 জনের হত্যা, মাদাই হালদার হত্যা 1990, নন্দীগ্রাম থেকে আরম্ভ করে অপারেশন সানশাইন 1996, বিধানসভায় বলেছিলেন মানুষ জানে। 14 দিন মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে এক্সপ্রেসওয়ে অবরোধ করেছিলেন বলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গণ আন্দোলন করতে গিয়ে সঠিক কাজ করেছিলেন, অসুবিধা নেই কিছুটাতে। হ্যাঁ, দেখুন, বাড়ি থেকে নিজের প্রশ্নপত্র নিজে বানিয়ে এনে উত্তর দিলে হয় না। সরকার কেন পাল্টেছে তাই নিয়ে আলোচনা হচ্ছে না। ভালো হচ্ছে সরকার পাল্টেছে, মানুষের অধিকার, মানুষ সরকারকে পাল্টে দিয়েছেন। প্রশ্ন হচ্ছে আমার সহজ প্রশ্ন ছিল 10 ঘন্টার জন্য যদি এই মার হয় তাহলে 14 দিনের জন্য কতটা মারা উচিত ছিল? প্রথমে মার, তারপর পুলিশের এফআইআর, নোটিশ,
কিন্তু এসব সত্ত্বেও আন্দোলনে অনড় চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। তবে এরই মধ্যে জঙ্গি অনুপ্রবেশ থেকে ভুয়ো ভোটার, নানা ইস্যুতে শাসক বিরোধী তরজা অব্যাহত। বুধবার উত্তরকন্যার প্রশাসনিক বৈঠক থেকে জঙ্গি নিয়ে সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী। বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে শেল্টার নিতে না পারে। বৃহস্পতিবার পাল্টা মুখ্যমন্ত্রীকে খোঁচা দিলেন শুভেন্দু অধিকারী। উনি 540 কিলোমিটার জমিটা এমএইচএ বিএসএফ কে তুলে দিন, জঙ্গি উনাকে খুঁজতে হবে না, বিএসএফ এনআইএ খুঁজে দিবে। সাম্প্রতিক অতীতে পশ্চিমবঙ্গ থেকে একাধিক জঙ্গি গ্রেপ্তার হয়েছে। বিরোধীরা বারবার অভিযোগ করেছে পশ্চিমবঙ্গ জঙ্গিদের স্বর্গরাজ্য, সেফ করিডোরে পরিণত হয়েছে। এই অবস্থায় বুধবার শিলিগুড়ির উত্তরকন্যার প্রশাসনিক বৈঠক থেকে জঙ্গি অনুপ্রবেশ নিয়ে পুলিশকে সতর্ক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি শুনছি অনেক বাইরের লোক, কেউ আসাম থেকে, কেউ ইধার থেকে, কেউ উধার থেকে, বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে। মালদা, কোচবিহার, কলকাতা, ডায়মন্ড হারবার, অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে। বর্ডার এরিয়াটা ভীষণ সেন্সিটিভ, লক্ষ্য রাখবেন। বিএসএফ এর দায়িত্বে আছে বলে আপনারা আইসিরা, ওসিরা সব চোখ কান বুঝে বসে রইলেন না, সেটা হয় না। ওনার রাজ্যে জঙ্গিদের সেফ হোম কতবার প্রমাণ হয়েছে। এই কয়েক মাসের মধ্যে 7 শেখ ধরা পড়েছে মুর্শিদাবাদের হরিহর পাড়ায়। তিনি কে? আনসারুল বাংলা। জাভেদ মুন্সি ধরা পড়েছে ক্যানিং এ। কাশ্মীরের টেরারিস্ট কে ধরেছে? আসাম এসটিএফ ধরেছে, আপনার পুলিশ ধরেনি। কাশ্মীর এসটিএফ ধরেছে, আপনার পুলিশ ধরেনি।